আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে সেন্টেন্স পরিচিতি নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ভার্ব নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ভার্ব নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে ভার্ব ছাড়া কখনোই ইংরেজিতে সেন্টেন্স হয় না। কি হয় না? ভার্ব ছাড়া কখনোই কি ইংরেজিতে সেন্টেন্স হয় না। যদি একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সই হয় তাহলে সেটাই হবে কি ভার্ব। তাহলে কি হবে? ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হবে না। তো আমি এখন এই ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে ভার্ব, যাকে বাংলায় বলা হয় হচ্ছে ক্রিয়া। বাংলায় ক্রিয়া ছাড়া বাক্য তৈরি হতে পারে, কিন্তু ইংরেজিতে ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স তৈরি হবে না। ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব কয় প্রকার? ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। কি? একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এই ফিনিট ভার্বটাকে বলা হয় হচ্ছে সমাপিকা, আর নন ফাইনিট ভার্বটাকে বলা হয় হচ্ছে অসমাপিকা। কি? একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তো এই ফিনিট ভার্বটাকে বলা হয় হচ্ছে কি সমাপিকা, আর একটা হচ্ছে কি নন ফিনিট ভার্বটাকে বলা হয় হচ্ছে কি অসমাপিকা। তো আমরা প্রথমেই এক নম্বরে ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব, ফিনিট ভার্ব নিয়ে। তো এই ফিনিট ভার্ব হচ্ছে এক নম্বরে ফিনিট ভার্ব। এটা হচ্ছে আবার দুই প্রকার। কত প্রকার? ফিনিট ভার্ব হচ্ছে কত প্রকার? দুই প্রকার। এই ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব। কি? অক্সিলারি ভার্ব, যাকে বাংলায় বলা হয় হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। কি? অক্সিলারি ভার্ব, যাকে বাংলায় বলা হয় কি সাহায্যকারী ক্রিয়া। আর দুই নম্বরে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, যাকে বলা হয় হচ্ছে প্রধান ক্রিয়া। দুই নম্বরে কি প্রিন্সিপাল ভার্ব, যাকে বলা হয় হচ্ছে কি প্রধান ক্রিয়া। তাহলে আমরা ভার্ব কি পেলাম? যে ভার্ব হচ্ছে কি যা ক্রিয়া, যে কার্য সম্পাদন করে তাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়, বা ইংরেজিতে যেটা দ্বারা কার্য সম্পাদন করে সেটাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। এই ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফিনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বটাকে বলা হয়েছে সমাপিকা, আর নন ফিনিট ভার্বটাকে বলা হচ্ছে কি অসমাপিকা। এই ফিনিট ভার্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে বলা হয় হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর প্রিন্সিপাল ভার্বকে বলা হয়েছে কি প্রধান ক্রিয়া। আমি ক্রমান্বয়ে ধাপে ধাপে একটার পর একটা আলোচনা করব। আশা করি আপনারা অনেক সুন্দরভাবে ভার্ব বুঝতে পারবেন এবং এরপরে ভার্ব থেকে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা ফিনিট ভার্ব যে দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, সেই আমরা এখন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্ব, যাকে বাংলায় বলা হয় হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। কি? এই অক্সিলারি ভার্ব হচ্ছে কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। কি কি? এই অক্সিলারি ভার্ব কত প্রকার? দুই প্রকার। সেটা কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে কি শিখলাম? ভার্ব দুই প্রকার। কি? একটা হচ্ছে ফিনিট, আর একটা হচ্ছে নন ফিনিট। আর এরপরে শিখলাম কি ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি, আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। সেটা কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে যে অক্সিলারি ভার্বের যে প্রাইমারি অক্সিলারি ভার্ব এই নম্বরে ছিল কি প্রাইমারি, এক নম্বরে ছিল প্রাইমারি অক্সিলারি ভার্ব। সেই প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন কোয়ালিটির হয়ে থাকে বা তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি ভার্ব টু বি, আরেকটা হচ্ছে ভার্ব টু হ্যাভ, আরেকটা হচ্ছে ভার্ব টু ডু। কি? এই প্রাইমারি অক্সিলারি ভার্ব কি হয়ে থাকে? তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি ভার্ব টু বি, এটাকে বি ভার্ব বলা হয়। আরেকটা হচ্ছে ভার্ব টু হ্যাভ, এটাকে হ্যাভ ভার্ব বলা হয়। আরেকটা হচ্ছে ভার্ব টু ডু, এটাকে ডু ভার্ব বলা হয়। তো আমরা এই ভার্বগুলো মনে রাখবো এজন্যই যেন আমাদের গ্রামার করতে গেলে যেন অনায়াসে আমরা পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যেন অনায়াসে আমরা পরিবর্তন করতে পারি। তাই এই জিনিসগুলো আমাদের জানা অনেক প্রয়োজন, বিশেষ করে এই অক্সিলারি ভার্বগুলা। সেক্ষেত্রে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো এই ভার্ব টু বি কি? ভার্ব টু বি, যদি ভার্ব টু বি এর প্রেজেন্ট ফর্মে যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট ফর্মে যে ভার্বগুলো আছে সেগুলো কি? এম, ইজ, আর।
এই অ্যামিজার যখন পাস্ট ফর্মে চলে যাবে, আমরা যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নেব তখন হবে হচ্ছে ওয়াজ বা অয়ার। কি ওয়াজ বা অয়ার। এই প্রেজেন্ট ফর্ম যখন অ্যামিজারকে আবার পার্টিসিপল ফর্মে নেব তখন আমাদের এটা হয়ে যাবে হচ্ছে কি বিন। কি হবে? বিন হবে। আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি আমি, ভার্ব টু বি এর ক্ষেত্রে যখন প্রেজেন্ট ফর্মে ভার্ব টু বি থাকবে তখন হবে হচ্ছে কি অ্যামিজ আর। কি হবে? অ্যামিজার। আবার এই অ্যামিজার যখন পাস্ট ফর্মে নিতে বলবে তখন হবে হচ্ছে ওয়াজ অয়ার। কি হবে? ওয়াজ আর অয়ার। আবার যখন এই অ্যামিজারকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে বলবে তখন হবে হচ্ছে কি বিন হয়ে যাবে। আমরা জাস্ট এগুলো একটু মুখস্থ রাখবো, মনে রাখবো, যেন পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগে। এরপরে আমরা দেখব হচ্ছে কি ভার্ব টু হ্যাভ। কি ভার্ব টু হ্যাভ। এই ভার্ব টু হ্যাভে যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন হবে হচ্ছে হ্যাভ হ্যাজ। কি হ্যাভ হ্যাজ। এই ভার্ব টু হ্যাভ যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন কি হবে? হ্যাভ বা হ্যাজ। এটা আসলে পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। আমি যখন আপনাদেরকে জেন্ডার করাবো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো তখন আপনারা অনায়াসে বুঝে যাবেন কখন হ্যাভ বসবে কখন হ্যাজ বসবে। আবার এই হ্যাভ হ্যাজ যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে যাবে কি হবে? পাস্ট ফর্মে যাবে তখন হবে হচ্ছে কি হ্যাড। যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে যাবে তখন কি হবে? হ্যাড হবে। আবার এই হ্যাভ হ্যাজ যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে বা পাস্ট ফর্ম থেকে যখন পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে তখনও কি হবে? হ্যাড হবে। তখনও কি হবে? হ্যাড হবে। আমি আবার দেখাচ্ছি, ভার্ব টু হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে থাকলে হ্যাভ বা হ্যাজ হবে। আবার যখন সেটা পাস্ট ফর্মে থাকবে তখন হবে ওটা হ্যাড। আবার যখন পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে তখনও কি হবে? হ্যাড হবে। এরপর আমরা 3 নম্বর দেখব হচ্ছে ভার্ব টু ডু। কি ভার্ব টু ডু। এই ভার্ব টু ডু যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন ডু অথবা ডাজ হবে। কি হবে? ডু অথবা ডাজ হবে। যখন এটা পাস্ট ফর্মে যাবে তখন ডিড হবে। আবার যখন এটা পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে তখন ডান হয়ে যাবে। কি হবে? ডান হবে। আমি আবার বলতেছি, আমাদের এই জিনিসগুলো একটু মুখস্থর মতো রাখবো আমরা, যেন আমরা যে কোনো গ্রামার করার ক্ষেত্রে যদি আমাদেরকে ভার্বের পরিবর্তন করতে বলে, ভার্বের 6টা ফর্ম আছে, তার মধ্যে 3টা ফর্ম বেশি পরিবর্তিত হয়। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি ভার্ব নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে পরে, সমস্যা নাই। টেন্সের ক্লাসে আমি অনায়াসে বুঝাই দেবো যে ভার্বের যে 6টা ফর্ম থাকে এগুলো নিবন্ধিত। আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। জাস্ট একটু বেসিক ভার্ব সম্পর্কে একটু বেসিক ধারণাটা আপনারা জেনে নেন। তো আমি আবার আলোচনা করতেছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমি বলেছিলাম ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে হচ্ছে প্রধান ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে এই অক্সিলারি ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এগুলো আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, আবার হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, আর একটা হচ্ছে ডু, ডাজ, ডিড, ডান। এগুলো সবগুলোই আমাদের কি অক্সিলারি ভার্ব। এগুলো সবগুলোই আমাদেরকে বলা হয়, এদেরকে বলা হয়েছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই সবগুলোকে কি বলা হয়? প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো আমি বলছি ভার্ব টু বিতে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে ওয়াজ, ওয়ার, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে কি হবে? বিন। আর ভার্ব টু হ্যাভে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে হ্যাভ, হ্যাজ, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে হ্যাড, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলেও হবে হ্যাড। আবার আমি বলছি ভার্ব টু ডু এর ক্ষেত্রে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে হচ্ছে ডু, ডাজ, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে ডিড, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে হবে কি ডান। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমি প্রাইমারি অক্সিলারি ভার্বের 2 নম্বরে যেটা আছে মডেল অক্সিলারি ভার্ব, সেই মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। কি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। তো মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে এইগুলান, যেমন প্রেজেন্ট ফর্ম একটা আর পাস্ট ফর্ম একটা। যদি ক্যান থাকে প্রেজেন্ট ফর্মে তাহলে পাস্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে কুড, আর যদি শ্যাল থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে শুড, আর যদি উইল থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে উড, আর যদি মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে সরি। আচ্ছা, আবার দেখেন প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। যদি ক্যান থাকে তাহলে পাস্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে কুড, আর যদি শ্যাল থাকে তাহলে পাস্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে শুড, আর যদি উইল থাকে তাহলে পাস্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে উড, আর যদি মে থাকে তাহলে পাস্ট ফর্মে হয়ে যাবে হচ্ছে মাইট। দেখেন এগুলো হচ্ছে
মডেল অক্সিলিয়ারি ভার্বের হচ্ছে এগুলা প্রেজেন্ট ফর্ম ক্যান, শ্যাল, উইল, মে। আর মডেল অক্সিলিয়ারি ভার্বের এগুলো হচ্ছে কি পাস্ট ফর্ম কুড, শুড, উড, মাইট। এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। এগুলাই হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব আরও আছে, সেগুলো আমি পরে দেখাবো। আপাতত জাস্ট বেসিকটা একটু জেনে নেই। সেটা হচ্ছে কি যে ক্যান থাকলে পাস্ট ফর্মে গিয়ে কুড হবে, যদি প্রেজেন্ট ফর্মে ক্যান থাকে তাহলে পাস্ট ফর্মে কী হবে কুড হবে। আর যদি প্রেজেন্ট ফর্মে শ্যাল থাকে তাহলে পাস্ট ফর্মে কী হবে শুড হবে। আর যদি প্রেজেন্ট ফর্মে উইল থাকে তাহলে পাস্ট ফর্মে কী হবে উড হবে। আর যদি প্রেজেন্ট ফর্মে মে থাকে তাহলে পাস্ট ফর্মে কী হবে মাইট হবে। তো আশা করি মডেল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমি আপনাদের সঙ্গে প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমি আপনাদের সঙ্গে প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। কি নিয়ে? প্রিন্সিপাল ভার্ব। কি? প্রিন্সিপাল ভার্ব যাকে বলা হয় হচ্ছে প্রধান ক্রিয়া। এই প্রিন্সিপাল ভার্ব যাকে বাংলায় বলা হয় কি প্রধান ক্রিয়া, এটা নিয়ে আলোচনা করব। এই প্রিন্সিপাল ভার্ব দুই রকমের হয়ে থাকে। কত? দুই প্রকার হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। কি? এক নম্বরে হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। এই প্রিন্সিপাল ভার্ব কয় রকমের হয়? দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব বলা হয় হচ্ছে যে সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকবে। কি থাকবে? অবজেক্ট থাকবে। যে সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে কি বলবে? ট্রানজিটিভ ভার্ব বলবে। বুঝতে পারছেন আশা করি? আমি আবার বলতেছি, একটা সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্বের পর মানে ভার্বের পর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেই ভার্বটাকে বলা হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার যদি একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট না থাকে, কি অবজেক্ট না থাকে, তাহলে তাকে কি বলবে? তাকে বলবে হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছি। আবার দেখেন, যদি সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে হবে কি ট্রানজিটিভ ভার্ব, আর যদি ওই ভার্বটাকে বলবে ট্রানজিটিভ ভার্ব। আর যদি সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে সেটা কি হবে? ওই ভার্বটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমি এক্সাম্পল দিছি, দেখেন অনায়াসে বুঝে যাবেন। যেমন যদি বলা হয় আই নো ইংলিশ, মানে কি আমি ইংলিশ জানি, আই নো ইংলিশ, তাই তো? আচ্ছা, এখানে ভার্ব কোনটা? এই নো মানে কি জানা, এটা হচ্ছে একটা কি ভার্ব। আমরা জানি ভার্বের আগে ব্যক্তিবস্তু বিষয় কি সাবজেক্ট, তাই তো? এটা হচ্ছে ভার্ব। আর ভার্বের পরে ব্যক্তিবস্তু বিষয়, ইংলিশ কি একটি বিষয় না? ব্যক্তিবস্তু বিষয় কি অবজেক্ট। তাহলে দেখেন খেয়াল করে, এই যে ভার্বের পরে অবজেক্ট আসছে, যদি এখন বলে এই ভার্বটা কি ভার্ব, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো না এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এটা তো আমরা অনায়াসে বলতে পারবো, তাই তো? ট্রানজিটিভ ভার্ব কেন? ভার্বের পরে অবজেক্ট আছে, তার মানে এটা কি ট্রানজিটিভ ভার্ব এবং এটা কি সেন্টেন্স? ট্রানজিটিভ সেন্টেন্স। এবার দেখেন আই নো আমি জানি, আই নো আমি জানি, নো মানে কি জানা, তার মানে এটা কি ঠাড়া একটা ভার্ব। ভার্বের আগে ব্যক্তিবস্তু বিষয় কি সাবজেক্ট, তাহলে এখানে কি অবজেক্ট আছে? তাহলে যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে যদি বলা হয় এই ভার্বটা কি, তাহলে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? ইনট্রানজিটিভ ভার্ব। আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যদি একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই নো ইংলিশ, নো একটা ভার্ব, ভার্বের পরে ব্যক্তিবস্তু বিষয় ইংলিশ, তার মানে এটা কি অবজেক্ট, তার মানে কি এটা এই ভার্বটাকে কি বলবে? ট্রানজিটিভ ভার্ব বলবে। এরপর ইনট্রানজিটিভ কি? যদি একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে সেই ভার্বটাকে কি বলবে? ইনট্রানজিটিভ সেন্টেন্স ইনট্রানজিটিভ ভার্ব বলবে। যেমন দেখেন আই নো আমি জানি, নো একটা ভার্ব, ভার্বের পরে কিচ্ছু নাই, অবজেক্ট নাই, তার মানে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছেন। আমি আবার প্রথম থেকে রিপিট করি একটু। আমি বলছি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। কি অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি ভার্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। আমি দুটো নিয়ে আলোচনা করেছি। আবার প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের বাকি থাকলো আর কি নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্বের মধ্যে পার্টিসিপল, জিরান্ট আর হচ্ছে ইনফিনিটি, তিনটা বিষয় আছে। এই তিনটা বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আমার এই ভার্বের ভিডিও দেখার পর আপনাদের ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না।
তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।